আমাদের কাজটা কিন্তু গোপনীয়। আঘাতটা কি খুব গুরুতর? এরা নির্ঘাত চোর ডাকাত। দুঃসাহসী ও মার্ফি। তুমি কি ভাবছো পোয়ারো? তিনি অপহৃত হয়েছেন। মসিয়ে পোয়ারো, আমাদের প্রধানমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাস্তবে ওই মহিলা হলেন ফ্রাউ বার্থা এভেনথাল। নকল গাড়ি, নকল চালক আর নকল এডিসি। এরপর আবার চেষ্টা হয়েছিল বুঝি? আসল গাড়িটাকে একটা রাস্তার ধারে খুঁজে পাওয়া গেছে। অকুল পোয়ারোর বুদ্ধির ব্যাপারটা এরা মাথায় রাখেনি। আজ আপনারা শুনছেন রহস্য সাম্রাজ্ঞী আগাথা ক্রিস্টির অমর সৃষ্টি গোয়েন্দা এরকুল পোয়ারো সিরিজের গল্প প্রধানমন্ত্রী অপহরণ রহস্য। মূল কাহিনীর নাম দ্য কিডন্যাপড প্রাইম মিনিস্টার। এটি প্রথম প্রকাশ পায় 25শে এপ্রিল 1923 সালে দ্য স্কেচ পত্রিকার 1578 নম্বর সংখ্যায়। গল্পটির বাংলা অনুবাদ করেছেন প্রখ্যাত অনুবাদক রিজু গাঙ্গুলি, আর গল্পটির অডিও রূপান্তর করেছেন অনিমেষ প্রামাণিক। বাংলা অনুবাদ গল্পটি বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত বিভা এরকুল পোয়ারো প্রথম খণ্ড বইটির অন্তর্ভুক্ত। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প প্রধানমন্ত্রী অপহরণ রহস্য। কিছু কিছু স্মৃতিচারণা এত বেশি চমকপ্রদ আর রোমহর্ষক হয় যে মনে পড়লেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই ঘটনাও এরকমই। অত্যন্ত গোপনীয় এক রেস্কিউ মিশন, যাকে বলে একেবারে টপ লেভেলের সিক্রেট মিশন। ইংল্যান্ডের জানা উচিত পোয়ারোর এই অসাধারণ মস্তিষ্কটির কাছে সে কতখানি ঋণী হয়ে আছে। খবরের কাগজও এই ঘটনার বিন্দু বিসর্গ জানতে পারেনি। তবে এখন আর সেই গোপনীয়তার প্রয়োজন নেই। তাই আমার ধারণা, দেশের এক মস্ত বড় সংকটের মুহূর্তে আমার বন্ধু পোয়ারো যে কত বড় ভূমিকা নিয়েছিল সেটা এবার প্রকাশ করা চলে। এতদিন একে সযত্নে গোপনে রাখা হয়েছে। তারিখটা লিখব না, তবে সেই সন্ধ্যায় রাতের খাওয়া সেরে আমরা ঘরে বসেছিলাম। ইংল্যান্ডের শত্রুরা তখন সমঝোতাতেই শান্তিনীতির তুমুল প্রচার চালাচ্ছিল চারিদিকে। যুদ্ধে আহত হওয়ার ফলে সেনাবাহিনী থেকে অব্যাহতি পেয়ে বাহিনীতে অন্যদের নিযুক্ত করার কাজে লেগে পড়েছিলাম। তখন আমার একরকম অভ্যাসই হয়ে গেছিল সন্ধ্যের পর পোয়ারোর সঙ্গে দেখা করা, আর ওর কাছে কোনো কৌতূহলোদ্দীপক কেস এলে সেই সম্বন্ধে শোনা। সেদিনও তেমন কথাই হচ্ছিল। আলোচনা উত্তপ্ত হয়ে উঠেছিল সেদিনের সবচেয়ে বড় খবর, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী মিস্টার ডেভিড ম্যাক আডামকে হত্যার চেষ্টা নিয়ে। কাগজে যা বেরিয়েছিল তাতে প্রায় সব তথ্যই নিরাপত্তার খাতিরে ছেঁটে ফেলা হয়েছিল। শুধু বলা হয়েছিল প্রায় অলৌকিকভাবে রক্ষা পেয়েছিল প্রধানমন্ত্রী, গুলি তার গাল ছুঁয়ে বেরিয়ে গেছে। আমার বক্তব্য ছিল এমন ঘটনা পুলিশের তরফে লজ্জাজনক ঢিলেমেরই সাক্ষ্য দেয়। ইংল্যান্ডে জার্মানির প্রতিনিধিরা যে এমন কিছু করার জন্য সব রকমের ঝুঁকি নেবে এ কথা মানা যায়। পার্টি যে মানুষটিকে লড়াকু ম্যাক বলে ডাকে, তথাকথিত শান্তিকামীদের প্রভাবের বিরুদ্ধে যিনি একেবারে অনড় হয়ে লড়ে যাচ্ছেন, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা তো হবেই। ম্যাক অ্যাডামস তো আর শুধু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী নন, সেই মুহূর্তে তিনিই ছিলেন ইংল্যান্ড। তার মৃত্যু হলে নিদেন পক্ষে তাকে গুরুত্বপূর্ণ অবস্থান থেকে সরিয়ে দেওয়া গেলেই আমাদের মনোবল চুরমার হয়ে যেত। পোয়ারো নিজের ধূসর কোটটাকে একটা ছোট্ট স্পঞ্জ দিয়ে সযত্নে মুছছিল। আমার যুক্তি তর্ক বা গল্প কিছু নিয়েই তার কিছুমাত্র মাথা ব্যথা আছে বলে মনে হচ্ছিল না। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে পোয়ারো শুধু সচেতনই নয়, একেবারে বাতিগ্রস্তই বলা চলে। সেই মুহূর্তেও তার মন প্রাণ ওই কোটের মধ্যেই একেবারে ডুবেছিল। আর একটু সময় দাও হেস্টিংস, আমি কোটটা প্রায় পরিষ্কার করে ফেলেছি। তবে এই তেলের দাগটা মোটেই ভালো দেখাচ্ছে না।
ওটাকে না তাড়ালে তা তোমার কাছে নতুন কেস কিছু এলো? জামা কাপড় কাচেন এমন এক মহিলা চান আমি তার স্বামীকে খুঁজে দিই। বেশ কঠিন কাজ, খুব ভেবেচিন্তে এগোতে হচ্ছে। মনে হচ্ছে যে স্বামীটিকে খুঁজে বের করা হলে সেই ভদ্রলোক তাতে আদৌ খুশি হবেন না। সত্যি বলতে কি, আমার সহানুভূতি স্বামীটির দিকেই। মানে হারিয়ে গিয়েও তিনি বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। হে হে গেছে গেছে, দাগটা গেছে। তা বন্ধু, তুমি কি নিয়ে যেন আলোচনা করছিলে? বলছিলাম, এই যে প্রধানমন্ত্রী ম্যাকআডামকে মারার চেষ্টা হলো, এ বিষয়ে তোমার কি অভিমত? একেবারে শিশু সুলভ ব্যাপার। ওই রকম চেষ্টাকে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। রাইফেল দিয়ে গুলি চালিয়ে লক্ষ্যভেদ করা যায় না। ওই অস্ত্রটি এখন অতীত চারণের বিষয়। ওটা কিন্তু বর্তমানেই প্রায় কার্যকরী হয়ে উঠেছিল। আরে না না, দুঃখিত বিরক্ত করার জন্য। দুজন ভদ্রলোক পুয়ারোর সঙ্গে দেখা করতে চান। ওরা নাম বললেন না, তবে ওদের বক্তব্য বিষয়টা নাকি খুবই জরুরি। আসতে দিন। মসিয়ে পোয়ারো, আমাদের কাজটা কিন্তু গোপনীয়। আপনারা ক্যাপ্টেন হেস্টিংসের সামনে মন খুলে কথা বলতে পারেন। ওর বিরাট প্রতিভা নেই, তবে ওর বিশ্বাসযোগ্যতা এবং গোপন কথা গোপনই রাখার ক্ষমতা নিয়ে প্রশ্নই উঠবে না। ছাড়ুন তো, এই নিয়ে আর সময় নষ্ট করবেন না। যা বুঝছি তাতে গোটা ইংল্যান্ড কিছুক্ষণের মধ্যে জানতে পারবে আমরা কত বড় বিপদে পড়েছি। আমাদের হাতে একদম সময় নেই। দয়া করে বসুন আপনারা। আপনি কি বড় চেয়ারটা নেবেন, মাই লর্ড? আপনি আমাকে চেনেন? অবশ্যই, খবরের কাগজ আমিও পড়ি। হাউস অফ কমন্সের নেতা লর্ড এস্টিয়ারকে না চেনার তো কোনো কারণ নেই। আর খুব ভুল না করলে আপনি হলেন মিস্টার বার্নার্ড ডজ, কি তাই তো? একদম ঠিক, আমি মিস্টার বার্নার্ড ডজ, যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু। মসিয়ে পোয়ারো, যে বিষয়টা নিয়ে আমরা আপনার সঙ্গে কথা বলতে এসেছি সেটা অসম্ভব গুরুত্বপূর্ণ। ব্যাপারটা সম্পূর্ণভাবে গোপন রাখতে হবে। আর্কিউল পোয়ারো আপনাদের কথা দিচ্ছে, মাই লর্ড। এর বেশি আর কি বা বলতে পারি? সমস্যাটা হয়েছে প্রধানমন্ত্রীকে নিয়ে। আমরা খুব বিপদে পড়েছি, আর পরিত্রাণের কোনো রাস্তাও পাচ্ছি না। আঘাতটা কি খুব গুরুতর? কোন আঘাত? বুলেটের ক্ষতটা? ও, ওটা ওসব মিটে গেছে অনেক আগেই। ঠিক তাই, ওই ব্যাপারটা মিটেছে। আমাদের ভাগ্য ভালো যে ওদের চেষ্টা সফল হয়নি। তবে তবে ওদের পরের চেষ্টা নিয়ে এমন কিছু বলা যাচ্ছে না। এরপর আবার চেষ্টা হয়েছিল বুঝি? হ্যাঁ, তবে এই আক্রমণটা এসেছে অন্যভাবে। মসিয়ে পোয়ারো, আমাদের প্রধানমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? তিনি অপহৃত হয়েছেন। অসম্ভব। সে যতই অসম্ভব শোনাক না কেন, কথাটা সত্যি। মিস্টার ডজ, আপনি একটু আগেই বললেন হাতে একদম সময় নেই। এর কারণ কি? আমি বলছি, এই মিত্র শক্তির আসন্ন বৈঠকের ব্যাপারে আপনি কিছু জানেন মসিয়ে পোয়ারো? না। এই বৈঠক কবে হবে বা কোথায় হবে এই নিয়ে খবরের কাগজে কিচ্ছু জানানো হয়নি সঙ্গত কারণেই। তবে কূটনৈতিক মহলের প্রায় সবাই এ বিষয়ে জানে। বৈঠক হবে আগামীকাল রাতে ভার্সাইতে। এবার অবস্থাটার গুরুত্ব আপনি বুঝতে পারছেন মসিয়ে পোয়ারো। এই বৈঠকে প্রধানমন্ত্রীর থাকাটা ভীষণ ভীষণ জরুরি। ইংল্যান্ডে জার্মানির সমর্থকদের পৃষ্ঠপোষকতায় তথাকথিত শান্তিকামীদের প্রচার ইদানিং মারাত্মক রকম বেড়ে গেছে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর দৃঢ়চেতা ব্যক্তিত্বই ঠিক করে দিতে পারে বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হবে। উনি থাকতে না পারলে তার পরিণাম বড় ভয়ানক হতে পারে। হয়তো হয়তো শান্তির নামে একটা বীভৎস ব্যবস্থা মেনে নিতে আমাদের বাধ্য করা হবে সেক্ষেত্রে। মুশকিল হলো, ওর জায়গায় পাঠানোর মতো আর কেউ নেই। এই মুহূর্তে একমাত্র উনিই ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারেন। তাহলে আপনাদের মতে প্রধানমন্ত্রীকে অপহরণ করা হয়েছে এই জন্যই, যাতে তিনি বৈঠকে উপস্থিত থাকতে না পারেন? আমরা এ বিষয়ে একেবারে নিশ্চিত। উনি সেই সময় ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আর
বৈঠক কবে? আগামীকাল রাত 9টায়। এখন বাজে রাত 8:45। 24 ঘন্টা। 15 মিনিটটা বাদ দেবেন না, ওটা পরে কাজে লাগতে পারে। এবার আমাকে বলুন, এই অপহরণ হয়েছিল কোথায়? ইংল্যান্ডে নাকি ফ্রান্সে? ফ্রান্সে। আজ সকালে একটা ডেস্ট্রয়ার জাহাজে চেপে মিস্টার ম্যাকঅ্যাডাম তার সেক্রেটারি ড্যানিয়েলসকে সঙ্গে নিয়ে চ্যানেল পেরিয়ে ফ্রান্সে পৌঁছেছিলেন। ঠিক ছিল উনি রাত্রিটা কমান্ডার ইন চিফের অতিথি হিসাবে কাটিয়ে কাল সকালে প্যারি পৌঁছাবেন। আর সেই মতো বুলন শহরের বন্দরে জেনারেল হেডকোয়ার্টার্সের একটা গাড়ি তার জন্য অপেক্ষা করছিল। আর কমান্ডার ইন চিফের একজন এডিসিও তাতে ছিলেন। তারপর তারা বুলন বন্দর থেকে রওনা তো হয়েছিলেন, কিন্তু গন্তব্যে পৌঁছাননি। কি? নকল গাড়ি, নকল চালক আর নকল এডিসি। মসিয়ে পোয়ারো, আসল গাড়িটাকে একটা রাস্তার ধারে খুঁজে পাওয়া গেছে। আসল চালক আর আসল এডিসি তাতে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়েছিলেন। আর নকল গাড়িটা? এখনো খুঁজে পাওয়া যায়নি। হতেই পারে না। এতক্ষণে ওটা কারো নজরে পড়েনি? আমরাও ভেবেছিলাম ভালোভাবে খোঁজাখুঁজি করলে গাড়িটা পাওয়া যাবেই। ফ্রান্সের ওই অঞ্চলটা এখন মিলিটারি আইনের অধীনে রয়েছে। আমাদের বলা হয়েছিল ওখানে গাড়িটা নজর এড়িয়ে বেশি দূর যেতেই পারবে না। ফ্রান্সের পুলিশ আর আমাদের স্কটল্যান্ড ইয়ার্ডের লোকজন এমনকি মিলিটারি অবধি যা যা করা সম্ভব তাই করেছে। অথচ যতই অবিশ্বাস্য শোনাক, আমরা এখনো কিচ্ছু জানতে পারিনি। Good evening, sir. গুড ইভিনিং অফিসার। এনিথিং সিরিয়াস? Yes, sir. এই এনভেলপটা আপনার জন্য। এই মাত্র ফ্রান্স থেকে এসেছে স্যার। আপনি বলেছিলেন তাই এখানেই নিয়ে এলাম। থ্যাংক ইউ অফিসার। এতক্ষণে কিছু খবর পাওয়া গেছে। টেলিগ্রামের সংকেতগুলো এই মাত্র উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় গাড়িটা পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর সেক্রেটারি ড্যানিয়েলসকেও হাত পা মুখ বাঁধা অবস্থায় একটা খামারের কাছে পাওয়া গেছে। তার শুধু এইটুকু মনে আছে যে পেছন থেকে তার নাকে মুখে কিছু একটা চেপে ধরা হয়েছিল। তিনি হাত পা ছুঁড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টাও করেছিলেন। পুলিশ এ বিষয়ে নিশ্চিত যে উনি সত্যি কথাই বলছেন। এছাড়া আর কিছুই পাওয়া যায়নি? না মসিয়ে পড়ো। এমনকি প্রধানমন্ত্রীর মৃতদেহও পাওয়া যায়নি, তাই তো? যাক, তাহলে আশা আছে। তবে এটা আমার ভারী অদ্ভুত লাগছে যে তার আগেই ওকে খুন করার চেষ্টা হলো, অথচ এখন এত কষ্ট করে ওকে বাঁচিয়ে রাখা হচ্ছে কেন? একটা ব্যাপার বোঝাই যাচ্ছে, ওরা প্রধানমন্ত্রীকে ওই বৈঠকে গড় হাজির রাখার ব্যাপারে একেবারে বদ্ধপরিকর। যদি ইতিমধ্যেই খুব বেশি দেরি না হয়ে গিয়ে থাকে, আর যদি কাজটা মানুষের সাধ্যের মধ্যে হয়, তাহলে প্রধানমন্ত্রী ওই বৈঠকে থাকবেনই। এবার ভদ্র মহোদয়গণ, আমাকে একেবারে প্রথম থেকে বলুন তো ঠিক কি কি হয়েছিল। ওই গুলি চালানোর ব্যাপারটাও বাদ দেবেন না। গতকাল রাতে প্রধানমন্ত্রী তার সেক্রেটারি ক্যাপ্টেন ড্যানিয়েলসের সঙ্গে, যিনি ওর সঙ্গে ফ্রান্সে গেছিলেন? হ্যাঁ তিনি। তা যাই হোক, গত রাতে ওরা গাড়ি চেপে উইন্ডসারে গেছিলেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে ইংল্যান্ডের রাজা সাক্ষাৎ করেন। আজ খুব ভোরে প্রধানমন্ত্রী লন্ডনে ফিরে আসেন। পথেই তাকে হত্যার চেষ্টা হয়। এক মিনিট, এই ক্যাপ্টেন ড্যানিয়েলস কে বলুন তো? আপনাদের কাছে ওর ফাইল আছে নিশ্চয়ই? জানতাম আপনি এই প্রশ্নটা করবেন। দেখুন, ওর সম্বন্ধে আমরা খুব বেশি কিছু জানি না। খুব একটা উল্লেখযোগ্য কোনো পরিবারের সন্তান নন ভদ্রলোক। যুদ্ধে ছিলেন, সেক্রেটারি হিসাবে অত্যন্ত দক্ষ। বিশেষত ভাষা জ্ঞানের ব্যাপারে ওর কোনো তুলনাই হয় না। আমার ধারণা উনি 7-7টা ভাষা স্বচ্ছন্দে বলতে পারেন। মূলত সেই জন্যই আরও একাধিক সেক্রেটারি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী ওকে সঙ্গে নিয়েই ফ্রান্সে গেছিলেন। ইংল্যান্ডে ওর কোনো আত্মীয় স্বজন আছে? 2 পিসি আছে। একজন হ্যামস্টেডের বাসিন্দা, মিসেস এভারার্ড। অন্যজন মিস ড্যানিয়েলস, অ্যাসকটের কাছেই থাকেন। অ্যাসকট?
ওই জায়গাটা তো উইন্ডসরের কাছেই, তাই না? অনুসন্ধান চলাকালীন সেটাও মাথায় রাখা হয়েছে, তবে তাতে কোনো লাভ হয়নি। তাহলে কি আপনারা ক্যাপ্টেন ড্যানিয়েলসকে সন্দেহের ঊর্ধ্বে রাখছেন? না মসে পড়ো, যা দিনকাল তাতে আমি কাউকেই আর সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারছি না। তা অবশ্য ঠিক, তবে মাই লর্ড, প্রধানমন্ত্রীর উপর যাতে হঠাৎ করে হামলা না হয় তা নিশ্চিত করার জন্য একটা আলাদা নিরাপত্তা ব্যবস্থা তো থাকার কথা, তাই না? ছিল তো। প্রধানমন্ত্রীর গাড়ির ঠিক পেছনেই ছিল আর একটা গাড়ি, যাতে সাদা পোশাকের ডিটেকটিভরা ছিলেন। তবে মিস্টার ম্যাকঅ্যাডামসকে এই নিয়ে কিছু বলা হয়নি। ব্যক্তিগতভাবে উনি একেবারে নির্ভীক। ওকে এসব বলা হলে উনি তৎক্ষণাৎ ব্যবস্থাটাই বাতিল করে দিতেন। তবে পুলিশ নিজের মতো করে ব্যবস্থা করেছিল। প্রধানমন্ত্রীর গাড়ির চালক ও মর্ফি নিজেই সিআইডির লোক। ও মার্ফি নামটা শুনে আইরিশ বলে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক, ও একজন আইরিশ। আয়ারল্যান্ডের কোথাকার? কাউন্টি ক্লিয়ার। আচ্ছা, এবার বলুন। প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশ্যে রওনা হলেন। গাড়িটা চারদিক থেকে বন্ধ ছিল। তার মধ্যেই বসেছিলেন উনি, তার সাথে ছিলেন ক্যাপ্টেন ড্যানিয়েলস, আর অন্য গাড়িটাও যথারীতি পেছন পেছন আসছিল। দুর্ভাগ্যবশত যে কোনো কারণেই হোক না কেন, প্রধানমন্ত্রীর গাড়ি বড় রাস্তা ছেড়ে অন্যদিকে চলে যায়। যেখানে রাস্তাটা বড় একটা বাঁক নিয়েছে, ঠিক সেইখান থেকে তো? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? সেটাই তো স্বাভাবিক। যাই হোক, আপনি বলুন। প্রধানমন্ত্রীর গাড়ি বড় রাস্তা ছেড়ে অন্য পথে গেলেও পুলিশের গাড়িটি তা বুঝতে না পেরে মূল রাস্তা ধরে এগোচ্ছিল। এদিকে সরু ফাঁকা রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পরেই মুখোশ পরা একদল লোক প্রধানমন্ত্রীর গাড়িটাকে থামায়। তখন গাড়ির চালক, দুঃসাহসী ও মার্ফি। গাড়ির চালক চমকে গিয়ে ব্রেক চাপে। প্রধানমন্ত্রী জানালা দিয়ে মাথা বের করে দেখতে গেছিলেন কি হচ্ছে। সঙ্গে সঙ্গে একটা গুলি চলে, তারপরেই আরেকটা। প্রথম গুলি ওর গালে আঁচড় কাটলেও দ্বিতীয়টা দূর দিয়ে গেছিল। ইতিমধ্যে চালক বিপদ বুঝে সজোরে গাড়ি চালিয়ে দেয়। যারা রাস্তা আটকে ছিল তারাও ছত্রভঙ্গ হয়ে যায়। অল্পের জন্য বেঁচে গেছেন উনি, বলতেই হবে। মিস্টার ম্যাকঅ্যাডামস এই মামুলি চোট নিয়ে কোনো রকম হইচই করতে নিষেধ করেন। একটি স্থানীয় কটেজে চালানো হাসপাতালে গাড়ি থামে। সেখানে ক্ষতস্থানটি পরিষ্কার করে জায়গাটা বেঁধে দেওয়া হয়। উনি অবশ্য নিজের পরিচয় দেননি। ওখান থেকে গাড়ি সোজা চলে আসে চ্যারিং ক্রসে। সেখানে প্রধানমন্ত্রীকে ডোভার নিয়ে যাওয়ার জন্য একটা স্পেশাল ট্রেন অপেক্ষা করছিল। ক্যাপ্টেন ড্যানিয়েলসের কাছ থেকে উদ্বিগ্ন পুলিশ অফিসাররা ঘটনার একটা সংক্ষিপ্ত বিবরণ শোনেন। ট্রেনে চেপে ডোভারে পৌঁছে তারা ডেস্ট্রয়ারে ওঠেন। তারপর ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হন। বুলন বন্দরে যে গাড়িটা তাদের জন্য অপেক্ষা করছিল সেটাও সব দিক থেকে একেবারে আসলেরই মতো। এইটুকুই আপনারা আমাকে বলতে পারবেন? হ্যাঁ। কিছু বাদ টাদ দেননি তো মাই লর্ড? একটা ব্যাপার আমাদের খুব অদ্ভুত লেগেছে। কোন ব্যাপার? চ্যারিং ক্রসে প্রধানমন্ত্রীকে ছাড়ার পর গাড়িটা কিন্তু যথাস্থানে ফেরেনি। পুলিশ ওই গুলি চালানোর বিষয়টা নিয়ে হোম অফিস সঙ্গে কথা বলতে চাইছিল। ফলে সেই মুহূর্তেই গাড়িটার জন্য খোঁজাখুঁজি শুরু হয়। সোহোতে একটা কুখ্যাত রেস্তোরাঁ আছে যেখানে জার্মান এজেন্টরা প্রায়ই দেখা সাক্ষাৎ করে। তারই বাইরে গাড়িটা পাওয়া যায়। আর চালক? চালককে কোথাও খুঁজে পাওয়া যায়নি, সেও নিরুদ্দেশ। তার মানে মোট দুটো অন্তর্ধানের ঘটনা ঘটেছে, প্রধানমন্ত্রী ফ্রান্সে আর ওমারফি লন্ডনে। আমি আপনাকে শুধু একটাই কথা বলতে পারি মসিয়ে পোয়ারো, যদি গতকালও কেউ আমাকে বলতো যে ও মর্ফি একজন বিশ্বাসঘাতক, আমি তার মুখের ওপর হো হো করে হেসে উঠতাম। আর আজ বললে? আজ আমি জানি না, আমি ভাবতেও পারছি না। আচ্ছা, একটা কথা, আপনারা আমাকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন তো? আমার যখন যেখানে যাওয়ার দরকার হবে সেখানে যেতে পারবো তো? অবশ্যই। আর 1 ঘন্টার মধ্যে ডোভার যাওয়ার জন্য একটা স্পেশাল ট্রেন ছাড়বে। স্কটল্যান্ড ইয়ার্ডের একটা দল যাবে তাতে, আপনিও তাতেই যাবেন। একজন মিলিটারি অফিসার আর সিআইডির একজন আপনার সঙ্গে থেকে আপনার যা প্রয়োজন সেটা পূরণ করবেন। এই রকম ব্যবস্থা হলে চলবে? চলবে, চলবে। আপনারা যাওয়ার আগে একটাই প্রশ্ন আছে, আপনারা আমার কাছে এলেন কেন? আপনাদের এই প্রকাণ্ড শহরে আমার মতো ক্ষুদ্র তুচ্ছ মানুষকে তো কেউ চেনেই না।
আপনার নিজের দেশের এক সত্যিকারের মহান মানুষের কথা শুনেই আমরা আপনার কাছে এসেছি। আপনারা কি আমার পুরনো বন্ধু পুলিশ চিফের কথা বলছেন? তার চেয়ে অনেক ওপরের একজনের কথা বলছি আমি। এমন একজন যার কথাই এক সময় বেলজিয়ামে আইন বলে গণ্য হতো, আর ইংল্যান্ড শপথ করেছে আবারও তাই হবে। উনি তাহলে আমার কথা মনে রেখেছেন। ভদ্র মহোদয়গণ, আমার পক্ষে যা করা সম্ভব আমি তাই করব। ঈশ্বর শুধু সময় থাকতে থাকতে আমাকে সেটুকু করার সুযোগ দিন। এই মুহূর্তে সামনে শুধুই অন্ধকার, বড় অন্ধকার। অনেক ধন্যবাদ মসিয়ে পোয়ারো। আমরা তাহলে উঠি। তুমি কি ভাবছো পোয়ারো? কি ভাবতে হবে তাই ভাবছি, মাথা একেবারেই কাজ করছে না। ধরো, যে কথাটা তুমি আগে বললে সেটা দিয়ে শুরু করা যাক। ওরা প্রধানমন্ত্রীকে মেরে না ফেলে অপহরণ করলো কেন? কারণ অপহরণ করলেই ওদের সুবিধা হবে। তা কিভাবে হয়? অনিশ্চয়তা আতঙ্কের জন্ম দেয়। প্রধানমন্ত্রী নিহত হলে সেটা দেশের পক্ষে বিরাট ক্ষতি হতো, কিন্তু সেই অবস্থাটার মোকাবিলা করা যেত। অথচ এখন প্রশাসন পক্ষাঘাতগ্রস্তের মতো অবস্থায় আছে। প্রধানমন্ত্রী কি ফিরে আসবেন নাকি ফিরবেন না? তিনি কি আদৌ জীবিত নাকি মৃত? কেউ জানে না। এদিকে জানা না গেলে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থাও নেওয়া সম্ভব নয়। এই অনিশ্চয়তা আর তার ফলে তৈরি হওয়া ভয়, এটাই চাইছে আমাদের শত্রুরা। তাছাড়া ওকে অপহরণ করে কোথাও লুকিয়ে রাখা হলে ওদের হাতে দরাদরির জন্য একটা খুব শক্তিশালী জিনিস থাকছে। এমনিতে জার্মান সরকার দান খয়রাত করে না, কিন্তু এমন একজনকে হাতের নাগালে পাওয়ার জন্য তারা উদারহস্ত হতেই পারে। সবচেয়ে বড় কথা, একেবারে খুন করে ফাঁসি যেতে কেই বা চায়। তাই সব মিলিয়ে অপহরণ করে ওরা যথেষ্ট বুদ্ধির পরিচয় দিয়েছে। তাই যদি হয় তাহলে ওরা প্রধানমন্ত্রীর দিকে গুলি চালালো কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না। এই রকম একটা নির্বুদ্ধিতার পরিচয় ওরা কেন দিল? অপহরণের জন্য একেবারে সুচারু ব্যবস্থা করেই রেখেছিল ওরা, তাও এমন একটা নাটকীয় অবিশ্বাস্য হামলা ঘটাতে হলো কেন? লন্ডন থেকে 20 মাইলের মধ্যেই এক ঝাঁক মুখোশধারী দিনের আলোয় গাড়ি থামিয়ে গুলি চালাচ্ছে, শুনলেই মনে হয় যেন সিনেমা দেখছি। দুটো আলাদা চেষ্টা, দুটো আলাদা গ্রুপের, এমন কি হতে পারে? অতটা সমাপতন অসম্ভব হেস্টিংস। তাছাড়া বিশ্বাসঘাতকটি কে? একজন তো আছেই, অন্তত প্রথম ক্ষেত্রে তো থাকতেই হবে। কিন্তু কে সে? ড্যানিয়েলস নাকি ও মার্ফি? এই দুজনের মধ্যে একজন হতে বাধ্য। তা না হলে গাড়িটা বড় রাস্তা থেকে অন্যদিকে গেল কেন? প্রধানমন্ত্রী নিজেই নিজের হত্যার পরিকল্পনা করেছিলেন, এটা কিছুতেই মানা যাচ্ছে না। তাছাড়া ও মার্ফি গাড়িটা ঘুরিয়েছিল কি নিজের ইচ্ছে নাকি ড্যানিয়েলসের কথায়? নিশ্চয়ই ও মার্ফি নিজের ইচ্ছেতেই গাড়িটা ঘুরিয়েছিল। সেটাই হওয়া সম্ভব। যদি ড্যানিয়েলস কোনো নির্দেশ দিতেন তাহলে প্রধানমন্ত্রী তার কারণ অতি অবশ্যই জানতে চাইতেন। কিন্তু এই মামলায় এখনো অবধি জ্ঞানোর সংখ্যা খুব বেশি, সেগুলো আবার একে অপরের বিরোধিতাও করছে। যদি ও মার্ফি সৎ হয় তাহলে সে রাস্তা ছেড়ে অন্যদিকে গেল কেন? যদি সে অসৎ হয় তাহলে দুটো গুলি চলার পরেই গাড়ি চালিয়ে সে প্রধানমন্ত্রীর প্রাণ বাঁচালো কেন? আবার যদি সে সৎ হয় তাহলে চ্যারিং ক্রস থেকে বেরিয়ে সে এমন এক জায়গায় কেন গেল যেখানে জার্মান গুপ্তচরেরা যাওয়া আসা করে? মানতে বাধ্য হচ্ছি, অত্যন্ত জটিল ব্যাপার। ব্যাপারটা ধাপে ধাপে দেখা যাক। আমরা এই দুজনের সম্বন্ধে কি কি জানি। আগে ও মার্ফির কথাই ধরো। তার বিরুদ্ধে এই কটা কথা বলা চলে। প্রথমত, বড় রাস্তা ছেড়ে অন্যদিকে যাওয়ার সিদ্ধান্তটা সন্দেহজনক। দ্বিতীয়ত, সে কাউন্টি ক্লেয়ার থেকে আসা এক আইরিশ। তৃতীয়ত, সে যেভাবে উধাও হয়েছে সেটা অত্যন্ত সন্দেহজনক। তার পক্ষে কি কি বলা যায়? প্রথমত, সে দ্রুত গাড়ি না চালালে প্রধানমন্ত্রী ওখানেই মারা যেতেন। দ্বিতীয়ত, তিনি স্কটল্যান্ড ইয়ার্ডেরই লোক এবং অতি অবশ্যই বিশ্বাসযোগ্য, না হলে এই কাজটি পেতেন না। এবার ড্যানিয়েলসের কথায় আসা যাক। তার বিরুদ্ধে মাত্র দুটো কথা বলা চলে। প্রথমত, তার সম্বন্ধে প্রায় কিছুই জানা যায় না। দ্বিতীয়ত, একজন ইংরেজের অনুপাতে সে বড্ড বেশি ভাষা জানে। মাফ করো বন্ধু, তবে তোমাদের অন্যান্য ভাষা জ্ঞান ভয়াবহ।
তার পক্ষে বলা চলে যে অবস্থায় তাকে পাওয়া গেছে তাতে মনে হয় না যে এই ব্যাপারে সে কোনোভাবে জড়িত ছিল। উনি তো নিজেও নিজেকে বেঁধে থাকতে পারেন, মানে যাতে সন্দেহ এড়ানো যায়। ও সব দিয়ে ফরাসি পুলিশকে বোকা বানানো যায় না। তাছাড়া একবার লক্ষ্য পূরণ মানে প্রধানমন্ত্রীর অপহরণ হয়ে যাওয়ার পর উনি ওইভাবে পড়েই বা থাকতে যাবেন কেন? হ্যাঁ, ওর সঙ্গীরা অবশ্যই ওকে ক্লোরোফর্ম দিয়ে তারপর হাত পা মুখ বেঁধে ফেলে রাখতে পারে, কিন্তু তাতে কি লাভ হবে? ড্যানিয়েলসকে বাঁচিয়ে রেখে তখন ওদের কোনো লাভ নেই। প্রধানমন্ত্রীর ব্যাপারটা মিটে গেলেও যে তাকে কড়া নজরে রাখা হবে এ তো যে কেউ বুঝবে। যদি ড্যানিয়েলস পুলিশকে ভুলভাল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে চান, তাহলে তিনি সেটা করেননি কেন? উনি শুধু বলেছেন যে ওর নাক মুখের উপর কিছু একটা চেপে ধরা হয়েছিল, তার বেশি তার আর কিছু মনে নেই। এর মধ্যে পুলিশকে বিভ্রান্ত করার কোনো ব্যাপারই নেই, বরং এটা শুনলে সত্যি বলেই মনে হয়। যাই হোক, ঘড়ি দেখো, আমাদের এবার স্টেশনের উদ্দেশ্যে রওনা হওয়া উচিত। তুমি ফ্রান্সে পৌঁছলে নিঃসন্দেহে আরো অনেক কিছু জানতে পারবে। হয়তো বন্ধু, তবে আমার এই নিয়ে সন্দেহ আছে। ওইটুকু জায়গার মধ্যে প্রধানমন্ত্রীকে এখনো পাওয়া যায়নি এ আমার একেবারেই বিশ্বাস হচ্ছে না। মিলিটারি আর দুটো দেশের পুলিশ ওই জায়গাটা তন্ন তন্ন করে খুঁজেছে ইতিমধ্যেই, আমি ওখানে কি পাবো? আসুন মুসির পোয়ারো, পরিচয় করিয়ে দিই। ইনি মেজর নারমান। হ্যালো স্যার। আর ইনি হলেন ডিটেকটিভ বার্নস। হ্যালো। এই দুজন আপনার সমস্ত রকম আদেশ পালন করবেন। আপনারা যা চাইবেন তার ব্যবস্থা এনারাই করে দেবেন। খুব বড় সংকটের মধ্যে রয়েছি আমরা, কিন্তু তবুও আমি হাল ছাড়িনি মুসির পোয়ারো। আপনাদের জন্য আমার শুভেচ্ছা রইল। আপনারা নিজেদের মধ্যে কথা বলে নিন, আমি ওদিকটা একটু দেখি। এ কি মসিও পোয়ারো? এ আমি কাকে দেখছি? ইন্সপেক্টর জ্যাপ, স্কটল্যান্ড ইয়ার্ডের সবচেয়ে বুদ্ধিমান অফিসারদের অন্যতম আর আমার সবচেয়ে পুরনো বন্ধুদের একজন ডিটেকটিভ ইন্সপেক্টর জ্যাপ এইখানে। স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভ ইন্সপেক্টর জ্যাপের তো এই বিপদের সময় এখানেই থাকার কথা বন্ধু। তবে খবর পেলাম এরা আপনাকেও কাজে লাগিয়েছে। আচ্ছা, কিভাবে ব্যাপারটা হলো বলুন তো? অপহরণ করা এক জিনিস, কিন্তু লুকিয়ে রাখা আর এক জিনিস। আমাদের লোকজন অঞ্চলটাতে একেবারে চিরুনি তল্লাশি চালাচ্ছে, ফরাসিরাও তাই করছে। যদিও আমার ধারণা ঘন্টা কয়েকের মধ্যেই আমরা প্রধানমন্ত্রীকে খুঁজে পাবো, যদি তিনি এখনো বেঁচে থাকেন। বটে, তবে আমার মন বলছে উনি ঠিক আছেন। হ্যাঁ, উনি বেঁচে আছেন, কিন্তু সময় থাকতে কি ওকে খুঁজে পাওয়া যাবে? আমারও ধারণা এতক্ষণ ধরে কাউকে লুকিয়ে রাখা সম্ভব নয়। সবাই ট্রেনে চড়ে বসুন, কুইক, ট্রেন ছাড়বে এবার। ভারী অদ্ভুত সফর ছিল সেটা। স্কটল্যান্ড ইয়ার্ডের লোকজন এক জায়গায় বসেছিলেন। উত্তর ফ্রান্সের মানচিত্র সামনে ছড়িয়ে রাস্তা আর গ্রামের ওপর আঙুল বোলানো হচ্ছিল। প্রত্যেকেরই দেখলাম এই নিয়ে নিজস্ব তত্ত্ব রয়েছে। পুয়ারও কিন্তু কোনো কথাই বলছিল না। সামনের দিকে তাকিয়ে সে চুপচাপ বসেছিল। তার মুখে এমন একটা বিস্ময়ের ভাব ছিল যা দেখে কোনো বিস্মিত শিশুর কথাই মনে হয়। মেজর নরম্যানের সঙ্গে গল্পগুজব করেই আমি সময়টা কাটালাম। ডোভারে পৌঁছানোর পর পুয়ারোর দশা দেখে আমি হেসেই ফেললাম। ফ্রান্সের উদ্দেশ্যে ডোভার বন্দর থেকে জাহাজে চড়ার পর বন্ধুবর আমার হাত একেবারে চেপে ধরল। তখন হু হু করে হাওয়া বইছিল। হে ঈশ্বর, এ যে ভয়ানক! চিন্তা করো না পুয়ারো, তুমি প্রধানমন্ত্রীকে খুঁজে পাবে, আমি নিশ্চিত। তুমি আমাকে ভুল বুঝছো বন্ধু।
এই সমুদ্রই আমার সবচেয়ে বড় শত্রু। জাহাজের ওই তরুণী, সে যে কি ভীষণ কষ্টদায়ক। ও, মেজর নরম্যানের কাছে উত্তর ফ্রান্সের একটা বড় মানচিত্র আছে, তুমি কি সেটা দেখবে? অসম্ভব, আমাকে একা থাকতে দাও বন্ধু। ভাবতে গেলে পাকস্থলী আর মস্তিষ্ককে একই সুরে বাঁধতে হয়। সমুদ্রের এই দুলুনি কাটানোর জন্য ল্যাভারগো একটা উপায় বের করেছেন। খুব ধীরে শ্বাস নিতে হয়, তেমনি ধীরে ছাড়তে হয়। সেই সময় মাথাটা বাঁ দিক থেকে ডান দিক এইভাবে ঘোরাতে হয়, আর প্রতি 2 শ্বাসের মধ্যে 1 থেকে 6 গুণে একটা ব্যবধান রাখতে হয়। ভালো, তুমি কসরত করো, আমি ডেক থেকে ঘুরে আসি একবার। আরে না না, এই যে মানচিত্রের এইখানটা দেখুন, গাড়িটা বুলন থেকে রওনা হলো, এইখানে এই জায়গায় এটা অন্য রাস্তায় গেল। আমার ধারণা এই পথেই ওরা প্রধানমন্ত্রীকে অন্য একটা গাড়িতে তুলেছে। কি বুঝলে? আমি বন্দরগুলোতে খোঁজ করব, বাজি ধরে বলতে পারি ওরা প্রধানমন্ত্রীকে একটা জাহাজে বা নৌকায় তুলে পালানোর চেষ্টা করেছে। সেজন্যই তো প্রথমেই বন্দরগুলো সব বন্ধ করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। ওইভাবে ওরা প্রধানমন্ত্রীকে নিয়ে কোথাও যাবে না। জাহাজ তো বুলনে নোঙর করে গেছে, এবার মসিও পোয়ারোকে ডাকা যাক। নামতে হবে তো। ওই তো পোয়ারো এদিকেই আসছে। আমরা বুলন পৌঁছে গেছি। মিলিটারির একটা গাড়ি আপনার জন্য অপেক্ষা করছে স্যার। ধন্যবাদ, তবে এই মুহূর্তে আমি বুলন ছেড়ে কোথাও যাচ্ছি না। কি? আমরা এই আশেপাশের কোনো একটা হোটেলে ঢুকবো, তারপর ওখানেই আপাতত থাকবো। একজন মহান গোয়েন্দার কাছ থেকে এমন আচরণ বোধহয় আপনারা আশা করেননি, তাই না? বেশ বুঝতে পারছি, আপনাদের মতে সেই গোয়েন্দা হবে একেবারে শক্তির ভাণ্ডার। সে এখান থেকে ওখানে যাবে, ধুলোমাখা রাস্তায় গড়াগড়ি খেয়ে আতশ কাচ দিয়ে চাকার দাগ খুঁজবে আর পর্যবেক্ষণ করবে। পড়ে থাকা সিগারেটের টুকরো আর দেশলাই কাঠি জমাবে, এমন কিছু সে করলে তবেই ব্যাপারটা বেশ যথাযথ হবে, তাই না? কিন্তু আমি আরকিউল পোয়ারো জোর গলায় দাবি করছি যে ওভাবে কাজ হয় না। আসল সূত্রগুলো পাওয়া যায় এইখানে, এই কপালের পিছনে। আমার লন্ডন ছেড়ে বেরোনোরও দরকার ছিল না। ওই ঘরে শান্তভাবে বসে থাকাই আমার জন্য যথেষ্ট হতো। মস্তিষ্কের ধূসর কোষগুলোর কার্যকারিতাই আসল। নিঃশব্দে সবার দৃষ্টির অগোচরে তারা কাজ করে চলবে, যতক্ষণ না আমি ম্যাপের একটা বিন্দুতে আঙুল রেখে বলতে পারি প্রধানমন্ত্রী এইখানে আছেন। পদ্ধতি আর যুক্তি, এই দিয়েই সত্যের সন্ধান পাওয়া যায়। এইভাবে হুড়মুড়িয়ে সমুদ্র পার হয়ে ফ্রান্সে আসাটা ভুল হয়েছে বন্ধুরা। ছোটদের লুকোচুরি খেলার মতো করেই আমরা শত্রুদের সঙ্গে খেলছি। তবে হ্যাঁ, অনেক দেরি হয়ে গেলেও আমি কাজ শুরু করব মাথার ভেতর থেকে। তাই আমি আপনাদের কাছ থেকে আপাতত একটি জিনিস চেয়ে নিচ্ছি, নৈশব্দ। দয়া করে চুপ করে থাকুন। এখন আমরা বসে রয়েছি বুলন বন্দর লাগোয়া একটা ছোটখাটো হোটেলের এক নিরিবিলি রুমে। দেখতে দেখতে 5 ঘন্টা অতিক্রান্ত প্রায়। ছোটখাটো চেহারার আমার টাক মাথা বন্ধুটি একেবারে স্থির হয়ে এক জায়গায় বসে রয়েছে। 2 চোখের পিটপিট করা আর সবুজ চোখের দীপ্তিটুকু ছাড়া পুয়ারোর মধ্যে আর নড়াচড়ার বিন্দুমাত্র লক্ষণ দেখছিলাম না। স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসারটি যে পুয়ারোকে রীতিমতো খাটো চোখে দেখতে শুরু করেছেন তা বুঝতেই পারছিলাম। মেজর নরম্যানও বিরক্ত আর অধৈর্য হয়ে উঠেছিলেন। আমারও মনে হচ্ছিল ঘড়ির কাঁটা যেন আর নড়ছেই না। শেষ অবধি আমি উঠে দাঁড়িয়ে জানলার ধারে গিয়ে দাঁড়ালাম। মনে হচ্ছিল পুরো ঘটনাটা যেন একটা ব্যঙ্গাত্মক নাটকের চেহারা নিচ্ছে। সত্যি বলতে কি, আমি বন্ধুটির জন্য বেশ চিন্তিতই হয়ে পড়েছিলাম। এমন একটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ মামলা এসে ব্যর্থ হলে তার ফলাফল সবার জন্যই ভারী কষ্টকর হবে। অলসভাবে বাইরে তাকিয়ে আমি দেখছিলাম
রোজ চ্যানেল পারাপার করা নৌকোটা বেরোনোর জন্য তৈরি হচ্ছে। পাড়ের একপাশে ভাসতে ভাসতে কালো ধোঁয়া উগড়ে চলেছে সেটা। হঠাৎ একেবারে কনুইয়ের কাছে একটা মৃদু ধাক্কা। ঘুরে দেখলাম পুয়ারোর মধ্যে একেবারে অবিশ্বাস্য একটা পরিবর্তন এসেছে। তার দু চোখ উত্তেজনায় একেবারে জ্বলজ্বল করছে, ছাতি ফুলে উঠছে উৎসাহের চোটে। বন্ধুগণ, এবার যাত্রা শুরু করা যাক। আমি একেবারে গাধা হয়েছিলাম এতক্ষণ, তবে এতক্ষণে আমি আলো দেখতে পেয়েছি। আমি গাড়িটাকে আসতে বলছি। তার কোনো দরকার নেই, আমি ওটাকে ব্যবহার করব না। ঈশ্বর করুণাময়, তাই হাওয়ার দাপটটা অন্তত কমেছে। আপনি হেঁটে যাবেন নাকি? আরে না না, আমি সেন্ট পিটার নই যে জলের উপর দিয়ে হাঁটবো। আমি জাহাজে চেপেই সমুদ্র পেরোবো। সমুদ্র পেরোবেন? হ্যাঁ, একটা পদ্ধতি মেনে কাজ করতে হলে একেবারে গোড়া থেকে শুরু করতে হয়। আর এই ঘটনার সূত্রপাত হয়েছিল ইংল্যান্ডে। তাই বন্ধুগণ, আমাদের ইংল্যান্ডেই ফিরতে হবে। সেদিন বেলা 3টের সময় আমরা আবার চ্যারিং ক্রস স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছলাম। আমাদের যাবতীয় রাগ, বিরক্তি, বিস্ময় বা অসহায়তা সূচক কথা, এমনকি চিৎকারের সামনে পুয়ারো একেবারে বধির হয়েছিল। বরং একটাই কথা সে বারবার বলে চলেছিল, গোড়া থেকে শুরু করলে সেটা সময় নষ্ট করা হবে না, বরং সেটাই হবে এই সমস্যার সমাধানের একমাত্র পথ। সমুদ্র পার হওয়ার সময় পুয়ারো নরম্যানের সঙ্গে কি গুজগুজ ফুসফুস করছিল সেটা সেই জানে। তবে ডোভারে পৌঁছানোর পরেই নরম্যান এক গাদা টেলিগ্রাম পাঠিয়েছিলেন। নরম্যানের কাছে থাকা বিশেষ অনুমতিপত্রের জোরে আমরা খুব কম সময়েই সব জায়গায় পৌঁছতে পেরেছিলাম। লন্ডনে পুলিশের একটা মস্ত বড় গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। তাতে সাদা পোশাকের বেশ কয়েকজন অফিসারও ছিলেন। তাদেরই একজন আমার বন্ধুটিকে একটি টাইপ করা কাগজ ধরিয়ে দিলেন। আমার কৌতূহলী দৃষ্টির উত্তরে পুয়ারো বলেছিল ওটা একটা তালিকা, যাতে লন্ডনের পশ্চিমে একটি নির্দিষ্ট ব্যাসার্ধের মধ্যে যতগুলো কটেজে চালানো হাসপাতাল আছে তাদের নাম ঠিকানা রয়েছে। সে এটা ডোভার থেকেই তার আগে থেকে আনিয়ে রাখতে বলেছিল। একেবারে ঝড়ের বেগে আমরা লন্ডনের রাস্তাঘাট পেরোলাম। বাথ রোড থেকে হ্যামারস্মিথ, চিজউইক আর ব্রেন্টফোর্ড ছাড়িয়ে আমরা ছুটে চললাম। তখন আমি এই সফরের অন্তিম গন্তব্য বুঝতে পারলাম। উইন্ডসর আর অ্যাস্টেক পেরোলাম আমরা। উত্তেজনায় আমার বুকের ভেতরটা লাফিয়ে উঠল। অ্যাস্টেকেই ড্যানিয়েলসের এক পিসি থাকেন। তার মানে আমরা ও মারফি নয়, ড্যানিয়েলসের পেছনে ধাওয়া করছি। একটা ছিমছাম ভিলা গোছের বাড়ির সামনে এসে দাঁড়ালাম আমরা। পুয়ারো এক লাফে নিচে নেমে ঘন্টি বাজালো। তবে তার মুখের বিস্মিত ভাব দেখে মনে হচ্ছিল সে ঠিক সন্তুষ্ট নয়। ঘন্টিতে সাড়া দিয়ে একজন দরজা খুললেন। পুয়ারো ভিতরে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে এসে নেতিবাচক ভঙ্গিতে মাথা নেড়ে গাড়িতে বসে পড়ল। আমি একটু একটু করে নিরাশ হয়ে পড়তে লাগলাম। তখনই 4টে বেজে গেছে। এখন যদি ড্যানিয়েলসের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়াও যায়, তাই দিয়ে কি লাভ হবে? শুধু যদি জেরা করে ফ্রান্সের ঠিক কোথায় প্রধানমন্ত্রীকে লুকিয়ে রাখা হয়েছে সেটা কোনোভাবে জানা যায়, তাহলেই কোনো আশা আছে। আমরা লন্ডনে ফিরছিলাম, তবে সোজা নয়, বরং থেমে থেমে। বড় রাস্তা ছেড়ে আমরা একাধিকবার ছোট আর সরু রাস্তায় ঢুকছিলাম। সেই সব রাস্তার ধারে মাঝে মধ্যেই আমাদের এমন সব ছোট্ট ছোট্ট বাড়ির সামনে থামতে হচ্ছিল যেগুলোকে হাসপাতাল বলে চেনাই শক্ত। পুয়ারো কোনো জায়গাতেই 2-3 মিনিটের বেশি সময় থাকেনি। তবে তার সেই উজ্জ্বল ব্যক্তিত্বের আভাটা একটু একটু করে ফিরে আসছিল। নরম্যানকে ফিসফিস করে কিছু বলল পুয়ারো।
উত্তরে মেজর বললেন, হ্যাঁ, যদি এখান থেকে বাঁ দিকে ঘোরেন তাহলে দেখবেন ব্রিজের সামনে ওরা অপেক্ষা করছে। আমরা বাঁ দিকের একটা সরু পথ ধরলাম। পড়ন্ত আলোয় দেখলাম রাস্তা থেকে কিছুটা দূরে অন্য একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তাতে সাদা পোশাকের দুজন বসেছিলেন। পোয়ারো গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কিছু একটা কথা সেরে নিল। তারপর আমরা উত্তর দিকে চললাম। দ্বিতীয় গাড়িটা আমাদের ঠিক পিছনেই চলল। বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো আমরা লন্ডনের উত্তরের শহরতলির দিকে যাচ্ছি। শেষ অবধি একটা উঁচু বাড়ির সদর দরজায় গিয়ে দাঁড়ালো আমাদের গাড়ি। রাস্তা থেকে কিছুটা পিছনে নিজস্ব এক টুকরো জমির ওপর দাঁড়িয়েছিল বাড়িটা। আমি আর নরমান গাড়িতেই রইলাম। পোয়ারো আর একজন ডিটেকটিভ নেমে ঘন্টি বাজালেন। বেশ গোছানো চেহারার একটি কাজের মেয়ে দরজা খুলল। আমি একজন পুলিশ অফিসার। এই বাড়ি তল্লাশি নেওয়ার জন্য আমার কাছে ওয়ারেন্ট আছে। পুলিশ? কেন? মানে এখানে? দরজা কে? এডিথ? দরজা বন্ধ করো তাড়াতাড়ি, এরা নির্ঘাত চোর ডাকাত। কিন্তু মেয়েটি কিছু করার সুযোগ পেল না। পুয়ারো অত্যন্ত দ্রুত গতিতে দরজার ফাঁকে নিজের পা ঢুকিয়ে সেটাকে আটকালো। একই সঙ্গে সে একটা হুইসেল বাজালো। সঙ্গে সঙ্গে অন্যান্য ডিটেকটিভরা ছুটে এসে বাড়িতে ঢুকে গেলেন। দরজাটাও তারা বন্ধ করে দিয়েছিলেন। নরমান আর আমি প্রায় 5 মিনিট গাড়িতে বসেই নিজেদের এই বেকার অবস্থাকে সাপসাপান্ত করছিলাম। অবশেষে দরজা খুলল। একটি নারী ও 2জন পুরুষকে বন্দি করে ডিটেকটিভরা বেরোলেন। মহিলা আর একজন পুরুষকে অন্য গাড়িতে বসানো হলো। একজন পুরুষকে পুয়ারো স্বয়ং আমাদের গাড়িতে এনে বসানো। আমাকে অন্যদের সঙ্গে যেতে হবে বন্ধু, তবে এই ভদ্রলোকের প্রতি বিশেষ খেয়াল রেখো। তুমি একে চেনো না বুঝি? বেশ বেশ, পরিচয় করিয়ে দিই, ইনি হলেন মিস্টার ও মার্ফি। ও মার্ফি। হাঁ করে মানুষটির দিকে তাকিয়েছিলাম। হাত কড়া পরানো না হলেও মনে হচ্ছিল ইনি বোধহয় পালাতে চেষ্টা করবেন না। শূন্য দৃষ্টিতে মানুষটির সামনের দিকে তাকিয়েছিলেন। মনে হলো ইনি পালানোর চেষ্টা করলেও আমি আর নরমান ওটুকু সামলে নিতে পারব। আমাকে বেশ অবাক করে দিয়েই গাড়ি উত্তর দিকে এগিয়ে চলল। বুঝতে পারলাম আমরা লন্ডনে ফিরছি না। কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে গাড়ির গতি ধীর হয়ে এলো কিছুক্ষণ পর। তখন খেয়াল হলো আমরা হেন্ডন এয়ারড্রোমের কাছে এসে পড়েছি। বিদ্যুৎ চমকের মতো পোয়ারোর পরিকল্পনাটা আমার কাছে স্পষ্ট হলো। সে প্লেনে চেপে ফ্রান্সে পৌঁছতে চাইছে। পরিকল্পনাটা নিঃসন্দেহে ভালো, কিন্তু তাতে কি কোনো লাভ হবে? তার বদলে একটা টেলিগ্রাম পাঠানো হলে কিছুটা সময় বাঁচত। এই নিদারুণ সময়াভাবে প্রধানমন্ত্রীকে উদ্ধারের গৌরবটা পোয়ারো অন্যদের জন্য ছেড়ে দিতেই পারত। গাড়ি থামতেই মেজর নরমান লাফিয়ে নামলেন। একজন সাদা পোশাকের অফিসার তার জায়গায় গাড়িতে বসলেন। নরমান পোয়ারোর সঙ্গে কিছুক্ষণ আলোচনা করে দ্রুত হাঁটা লাগালেন। আমিও লাফিয়ে নেমে পোয়ারোর কাছে গেলাম। অভিনন্দন বন্ধু, তুমি তাহলে লুকিয়ে রাখার জায়গাটা সম্বন্ধে জানতে পেরেছ। তাহলে সেটা টেলিগ্রামের মাধ্যমে ফ্রান্সে জানিয়ে দাও। তুমি নিজে গিয়ে জানালে বড্ড দেরি হয়ে যাবে যে। কিছু কিছু জিনিস যে টেলিগ্রামে পাঠানো যায় না বন্ধু। স্যার, ইনি ক্যাপ্টেন লায়ন। ইনি আপনাকে ফ্রান্সে নিয়ে যাবেন। আপনি চাইলে এক্ষুনি উঠতে রাজি আছেন উনি। গরম জামা কাপড় পরে নিন স্যার। দরকার হলে আপনাকে একটা কোট ধার দিতে পারি যদি চান। সময় আছে, ঠিক ওইটুকু সময়ই আছে। আপনাকে ধন্যবাদ জানাই, তবে আমি নয়, আপনার যাত্রী হলেন এই ভদ্রলোক। পোয়ারো একটু সরে গেল। অন্ধকারের মধ্যে থেকে একজন বেরিয়ে এলেন। অন্য গাড়িতে বসানো দ্বিতীয় পুরুষ বন্দীটিকে চিনতে পারলাম। তার উপর আলো পড়তেই বিস্ময়ে আমার প্রায় দম আটকে গেল। প্রধানমন্ত্রী ম্যাক অ্যাডামস!
ঈশ্বরের দোহাই, আমাকে আমাকে পুরো জিনিসটা বুঝিয়ে বলো পোয়ারো। ওরা কিভাবে প্রধানমন্ত্রীকে আবার ইংল্যান্ডে ফিরিয়ে এনেছিল? ওকে ফিরিয়ে আনার কোনো দরকারই ছিল না। প্রধানমন্ত্রী আদৌ ইংল্যান্ড ছেড়ে যাননি। উইন্ডসর থেকে লন্ডনে আসার পথেই তিনি অপহৃত হন। কি? বুঝিয়ে বলছি। প্রধানমন্ত্রী গাড়িতে ছিলেন, তার সেক্রেটারি ছিলেন তার পাশেই। হঠাৎ ক্লোরোফর্মে ভেজানো একটা কাপড় তার নাকের উপরে চেপে ধরা হলো। কে চেপে ধরল? ভাষা বিশারদ ও দক্ষ সেক্রেটারি ক্যাপ্টেন ড্যানিয়েলস। প্রধানমন্ত্রী অজ্ঞান হতেই ড্যানিয়েলস কথা বলার টিউবটা তুলে নিয়ে ও মার্ফিকে নির্দেশ দেন যাতে গাড়িটা ডান দিকের রাস্তায় নেওয়া হয়। ও মার্ফি কিছুই সন্দেহ না করে আদেশ পালন করেন। এই নির্জন রাস্তা ধরে কিছু দূর এগোনোর পরে দেখা যায় একটা বড় গাড়ি হয়তো খারাপ হয়েই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। সেই গাড়ির চালক ও মার্ফিকে থামার জন্য ইশারা করেন। ও মার্ফি গাড়ির গতি ধীর করে দেয়। অন্য চালকটি কাছে আসে। সম্ভবত ও মার্ফি জানলার কাঁচ খুলে মুখ বাড়িয়ে অন্য চালকটির সঙ্গে কথা বলতে যান। সেই সময় ড্যানিয়েলস জানলা দিয়ে বাইরে ঝুঁকে ইথাইল ক্লোরাইড বা ওই রকম কোনো দ্রুত কার্যকরী রাসায়নিকের সাহায্যে ও মার্ফিকেও অজ্ঞান করে দেয়। তারপর দুজনকেই অন্য গাড়িতে তোলা হয়। এই গাড়িতে তাদের জায়গা নেয় অন্য দুজন। সম্ভব? অবশ্যই সম্ভব। বিভিন্ন অনুষ্ঠানে দেখনি লোকজন কি অসম্ভব দক্ষতার সঙ্গে বিখ্যাত লোকজনকে নকল করে। জননেতাদের অনুকরণ করা তো সবচেয়ে সহজ। কোনো অনামী মানুষের বদলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে খুঁটিয়ে দেখে তার মতো করে আচরণ করা অনেক সহজ। ও মার্ফির জায়গায় যে এসেছিল তার দিকে লোকের নজর পড়ত প্রধানমন্ত্রী রওনা হওয়ার পরেই। কিন্তু ততক্ষণে সে চ্যারিং ক্রস থেকে সোজা নিজের বন্ধুদের আস্তানায় চলে গেছিল। ও মার্ফি সেজে ওখানে ঢুকেছিল, বেরিয়ে গেছিল অন্য কেউ হয়ে। লোকে জেনেছিল অত্যন্ত সন্দেহজনক গতিবিধির পর ও মার্ফি উধাও হয়ে গেছেন। কিন্তু প্রধানমন্ত্রীকে নকল করা লোকটিকে তো সবাই দেখেছিলেন। প্রধানমন্ত্রীকে ভালোভাবে চেনেন এমন কেউ তাকে দেখেননি। ড্যানিয়েলস তাকে যথাসম্ভব আড়াল করে রেখেছিল। তাছাড়া তার মুখেও তো ব্যান্ডেজ লাগানো ছিল। আচরণে কোনো অসঙ্গতি থাকলে সেটাকেও ওই হামলার ফলে হওয়া মানসিক আঘাতের ফল বলে ভেবে নেওয়া হবে। এমনিতেই মিস্টার ম্যাকঅ্যাডামসের গলার জোর বেশি নয় বলে গুরুত্বপূর্ণ বক্তৃতা বা বৈঠকের আগে তিনি কথা টথা বিশেষ বলেন না। ফলে তাই শুনেও কিছু বোঝার উপায় ছিল না। এই নাটকটা ফ্রান্স অবধি বজায় রাখা সম্ভব হয়েছিল, কিন্তু ওইখানে সত্যিটা ধরা পড়ে যেত। তাই প্রধানমন্ত্রী উধাও হয়ে গেলেন। এদেশের পুলিশ চ্যানেল পেরিয়ে ওখানে গিয়ে খুঁজতে শুরু করলো, কিন্তু প্রথম আক্রমণের ব্যাপারটা নিয়ে কেউ মাথা ঘামালো না। ঘটনাটা যে ফ্রান্সেই ঘটেছে তা বোঝানোর জন্য ড্যানিয়েলসকে বেশ বিশ্বাসযোগ্য পদ্ধতিতে ক্লোরোফর্ম দিয়ে হাত পা মুখ বেঁধে ফেলে রাখা হলো। আর যে লোকটি প্রধানমন্ত্রী সেজেছিল তার কি হলো? নিজের ছদ্মবেশ খুলে ফেলে সাধারণ লোকেদের ভিড়ে মিশে গেছিল। যদিও বা তাকে আর নকল চালকটিকে সন্দেহজনক গতিবিধির জন্য কেউ গ্রেফতার করত, তাহলেও আসলে তারা কি করেছে তা কেউ আন্দাজও করতে পারত না। ফলে তারা অচিরেই ছাড়া পেয়ে যেত। আর সত্যিকারের প্রধানমন্ত্রী? তাকে আর ও মার্ফিকে সোজা হ্যামস্টেডে মিসেস এভারার্ড মানে ড্যানিয়েলসের তথাকথিত পিসির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। বাস্তবে ওই মহিলা হলেন ফ্রাউ বার্থা এভেনথ্যাল, যাকে পুলিশ বেশ কিছুদিন ধরে খুঁজছে। তাকে ধরিয়ে দেওয়াটা আমার তরফে এদেশের পুলিশের জন্য একটা ছোট্ট উপহার হিসেবে ভাবতে পারো। আর ড্যানিয়েলস খুব বুদ্ধিদীপ্ত একটা পরিকল্পনা করেছিল এরা। তবে অকুল পোয়ারোর বুদ্ধির ব্যাপারটা এরা মাথায় রাখেনি। আবার শুরু করলে? বাদ দাও, তুমি সত্যিটা কখন অনুমান করতে শুরু করলে? যখন আমি সঠিক পদ্ধতি মেনে কাজ করতে শুরু করলাম তখন থেকে। বাইরের বদলে ভেতর থেকে জিনিসটাকে দেখছিলাম তখন। ওই গুলি চালানোর ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। কি লাভ হয়েছিল গুলি চালিয়ে? লাভ হয়েছিল এই যে ফ্রান্সে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর মুখের কিছুটা ব্যান্ডেজ দিয়ে ঢাকা দিয়ে কিছুটা আড়াল তৈরি করা গেছিল। এইবার পুরো জিনিসটা আমার কাছে স্পষ্ট হলো। তারপর উইন্ডসর আর লন্ডনের মাঝে যতগুলো ওই কটেজে চালানো হাসপাতাল আছে তার সব কটাতে খোঁজ নিয়ে প্রমাণ পেলাম যে সেদিন সকালে প্রধানমন্ত্রীর মতো চেহারার কারো চিকিৎসা ওই রকম একটা জায়গাতেও হয়নি। তার মানে প্রধানমন্ত্রীর মুখে ব্যান্ডেজ বাঁধার ঘটনাটা পুরোপুরিভাবে সাজানো। একবার এই বিষয়ে নিশ্চিত হয়ে যেতেই
আমার মতো একটি মস্তিষ্কের কাছে বাকিটা একেবারেই ছেলে খেলা ছিল। শুনছিলেন এরকুল পোয়ারো সিরিজের গল্প প্রধানমন্ত্রীর অপহরণ রহস্য। এরকুল পোয়ারোর চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল ভাদুড়ী, সূত্রধার এবং হেস্টিংসের ভূমিকায় কৌশিক, লর্ড এস্টিয়া অভিষেক দেবরায়, বার্নার্ড জর্জ কুন্তল, মেজর শুভদীপ্ত, ডিটেকটিভ বার্নস হ্যাপি, জ্যাপ বাল্মীকি, মিসেস মার্চিসন বর্ণিশা, অফিসার কৌশিক, কাজের মেয়ে কাব্যশ্রী, বাড়ি মালকিন মৌটুসী মিত্র, কভার ডিজাইন দীপক অধিকারী, পরিচালনা টিম বিভা ক্যাফে, পরিবেশনা ও প্রযোজনা বিভা পাবলিকেশন। গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরব আমরা। ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।